আমি যখন তোমার সাথে ছিলাম সেখানে তোমার বয়ফ্রেন্ডকে ডাকাটা কি খুব জরুরি ছিল? আপনি এত রাগ করছেন কেন? আমার কথাটা তো শুনুন আপনি। যেমনটা ভাবছেন বিষয়টা তেমনটা নয়। এতক্ষণ দৌড়ানোর জন্য আমি পুরা হাঁপিয়ে গেছি। ঠিকভাবে কথাটাও বলতে পারছি না। শান বলল, ও তাহলে কেমন বিষয়টা? অ্যান্সার নিন। শান কথাটা এত জোরে বলল যে আশেপাশে মানুষগুলো আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি ছলছল চোখে দাঁড়িয়ে আছি। শান একবার আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে আমার হাত টেনে ধাক্কা দিয়ে গাড়িতে বসিয়ে দিল। তারপর উনি গাড়িতে বসে গাড়ি চালাতে শুরু করলো। আমি আবারও বললাম, প্লিজ আমার কথাটা শুনুন সৃজন। কথাটা শেষ হওয়ার শান জোরে গাড়ি ব্রেক করলো। আমার দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে বলল, লিসেন, আর একটা কথাও যদি তুমি বলো তাহলে আমি তোমাকে এখানেই নামিয়ে দিয়ে চলে যাব। মাইন্ড ইট। ওনার কথা শুনে আমি একদম চুপ হয়ে গেলাম। বলা যায় না যে পরিমাণ রেগে আছে তাতে যদি সত্যি সত্যি গাড়ি থেকে নামিয়ে দেয়। আমি বারবার ওনার দিকে আর চোখে তাকিয়ে ওনার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করলাম, কিন্তু উনি আমার কথা শুনল না। গাড়িটা এসে বাড়ির সামনে দাঁড়াতে উনি দ্রুত নেমে বাড়ির ভিতরে চলে গেলেন। একবারও পিছনে ফিরে তাকালো না। উনি ভিতরে যেতেই আমিও চলে এলাম। ড্রয়িং রুমটা পুরো ফাঁকা। অন্যদিন মা বসে থাকে ড্রয়িং রুমে, আজকে দেখলাম না। আমি রহিমা খালাকে ডাকলাম। ডাকতেই উনি দৌড়ে আসলো। জি বৌমনি, আমারে ডাকছিলেন? মা কই? কোথাও গেছে না ঘরে আছে? বড় ম্যাডাম তো ঘরেই আছে। ওনার মাথা ব্যথা করতেছিল। আমারে কইছে মালিশ কইরা দিতে। মালিশ করার পর উনি এই কেবল ঘুমাইয়া গেছে। আচ্ছা তুমি তোমার কাজ করো। রহিমা খালা চলে গেল। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম আর ভাবছিলাম গিয়ে কি মাকে একবার দেখে আসবো। না থাক, রহিমা খালা তো বলল মা এইমাত্র ঘুমিয়েছে, আমি গেলে যদি মার ঘুম ব্যাঘাত ঘটে। পরে দেখা করে নেব। তাই ভেবে আমি আমাদের রুমে চলে গেলাম। রুমে একবার উঁকি মেরে দেখলাম কেউ নেই, হয়তো শান ফ্রেশ হয়ে গেছে। আমি রুমে ভিতরে গিয়ে অন্য রুমে গিয়ে চেঞ্জ করে এসে দেখলাম শান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। আমি গিয়ে শানের পিছনে দাঁড়ালাম। আপনার সাথে আমার কথা আছে। শান আমার দিকে না তাকিয়ে বলল, তোমার সাথে আমার কোনো কথা নেই। কথাটা বলে উনি আমার পাশ কেটে চলে যাচ্ছিলেন। আমি দৌড়ে গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। উনি আমার পাশে কেটে যেতে নিবে, আমি গিয়ে ওনার ডান পাশে দাঁড়ালাম। আবার বাম পাশে কেটে যেতে নিলে আমি বাম দিক থেকে ওনাকে আটকালাম। উনি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালেন, যেন এখনই আমাকে চোখ দিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। তারপর আমি প্রচন্ড সাহস নিয়ে ওনাকে বললাম, আপনার কথা না থাকলে আমার কথা আপনাকে শুনতে হবে। আপনি যখনই আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও নিজের কথা শুনতে বাধ্য করেন, তখন তো আমি আপনাকে কিচ্ছু বলি না। কথাটা বলতেই শান আমার দিকে রেগে তাকালো। ওনার চোখ দেখে যদিও প্রথম ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণে মনে পড়ল এখন ভয় পেলে হবে না। মনে মনে নিজেকে সাহস দিয়ে বুকে ফুলিয়ে বললাম, একদম আমাকে চোখ দেখাবে। আমি আপনাকে ভয় পাই না। ও সিরিয়াসলি? তুমি আমাকে ভয় পাও না? বলি শান আমার দিকে এক পা করে আগাতে থাকলো আর আমি পিছিয়ে গেলাম। হায় আল্লাহ, এখন আবার উনি কি করবেন? আমি ফাঁকা ফাঁকা কণ্ঠে বললাম, দেখুন আমার কাছে আসবেন না, এখানে দাঁড়ান আর আমার কথাটা শুনুন। কেন কাছে আসলে কি হবে? তুমি তো আমাকে ভয় পাও না। বলে উনি আমার দিকে আরো এগিয়ে আসলেন। আমি পিছাতে দেওয়ালের সাথে গিয়ে ঠেকলাম, কিন্তু আমার কথা থেকে এক বিন্দু নড়ল না। পাই না আপনাকে ভয়। শান একদম আমার কাছে এসে দাঁড়াল। তাহলে পিছিয়ে যাচ্ছ কেন? এগিয়ে আসো আমার দিকে, দেখি তুমি কতটা সাহসী। শানের গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ল। ওনার আর আমার মধ্যে এখন মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব আছে। আমি আমার চোখ বন্ধ করে নিলাম।
আমার প্রচুর ভয় লাগছিল। আমি জানি ওনা আমাকে দুর্বল করার জন্য এসব কিন্তু আমি ওনার চাল সফল হতে দিব না। আমার কথা আজকে ওনাকে শুনতেই হবে। আমি চোখ বন্ধ করে রাখা অবস্থায় বললাম, সৃজনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমাদের ফ্রেন্ড তানিশার জন্মদিন ২ দিন পর। এজন্য গিফট কিনতে গিয়েছিলাম আর ওখানেই সৃজনকে আমি ডাকিনি। কারণ যেই মলে সৃজনের সাথে দেখা হয়েছে সেখানে আপনি নিয়ে গিয়েছিলেন। আমার ইচ্ছে অনুযায়ী যাইনি। তাই সেটা দোষ আপনি আমাকে দিতে পারেন না। ও সম্পূর্ণ একটা কাকতালীয় ঘটনা। কথাটা বলেই আমি একটা জোরে নিঃশ্বাস নিলাম। কারণ এতক্ষণে কথা গিলে আমি এক নিঃশ্বাসে বলতেছিলাম, কেউ আমাকে শুধু শুধু ভুল বুঝবে সেটা আমি মানতে পারবো না। এখন একটু হালকা লাগছে বলতে পেরে। শান হাঁ করে সোহার মুখের দিকে তাকিয়ে আছে। শানের রাগ তো তখনও কমে গেছিল যখন সোহার চোখে পানি দেখেছিল। শান প্রথমে সৃজনের সাথে দেখে রাগলো, পরক্ষণে মনে পড়ল যে না, সোহা কি করে কাউকে ডাকবে এখানে। তো আমি নিয়ে আসলাম। শান চেয়েছিল সোহা নিজের মুখে এই কথাটা বলুক। এতে শানের অনেক অজানা কথাটাই পরিষ্কার হয়ে যাবে শানের কাছে। তাই সোহার সাথে এতক্ষণ মিথ্যে মিথ্যে রাগ করার অভিনয় করেছিল। শান এখন 100% শিওর সোহার কোনো বয়ফ্রেন্ড যদিও থাকতো তাহলে আমি রাগলাম কি খুশি হলাম সেটা ধারতো না। সোহাকে শান খুব ভালো করে চেনে। সোহা কখনো নিজের উপর মিথ্যা অপবাদ সইতে পারে না। যতক্ষণ না ও নির্দোষ হওয়ার প্রমাণ দিতে না পারবে ততক্ষণ তার পিছনে ছাড়ে না। শানের প্ল্যানটা এত ইজিলি কাজ করে যাবে কল্পনাও করেনি শান। ভাবতে শানের প্রচন্ড হাসি আসলো, কিন্তু নিজেই নিজের ঠোঁট কামড়ে হাসিটা আটকে দিল। অনেকক্ষণ পর যখন কারো সাড়া শব্দ পেল না, আমি আস্তে করে আমার এক চোখ মেলে তাকালাম। কিন্তু না, শানকে আমার আশেপাশে কোথাও দেখতে পেলাম না। তাড়াতাড়ি করে চমার ২ চোখে মেলে পুরো রুম চোখ বুলালাম। আশ্চর্য, শান পুরো রুমে কোথাও নেই। উধাও হয়ে গেছে নাকি? অদ্ভুত কেন ভাবছি আমি। উধাও হলে হোক, ফাজিল লোকটা রাস্তার সবার সামনে আমাকে ধমক দিল। কেন যে আমি এই হার্টসেল মানুষের সাথে আছি আল্লাহ জানে। আমি বিছানার একপাশে গিয়ে বসলাম। হঠাৎ মনে পড়ল, আচ্ছা উনি আমার কথাটা বিশ্বাস করেছে তো? দূর, বিশ্বাস করলে করবে, না করলে নাই। আমার বলার আমি বলছি, ব্যাস এটাই যথেষ্ট আমার জন্য। মা আসবো? শাশুড়ি মা বিছানা বসে হয়তো কারো ছবি দেখছিলেন। আমি অনেকক্ষণ ধরে একা একা রুমে বসে আছি। শান যেন তখন বেরিয়েছে, এখনো আসার কোনো নাম নেই। তাই ভাবলাম মাকে নিয়ে একটু দেখে আসি উনি ঘুম থেকে উঠলো কিনা। তাই চলে এলাম। এসে দেখি সত্যি মা উঠে গেছে। মা আমার দিকে তাকিয়ে বলল, আরে আয় না, জিজ্ঞেস করার কি আছে? তোরাই তো সব। আমি গুটি গুটি পায়ে মায়ের কাছে এগিয়ে গেলাম। তোমার শরীর কেমন আছে এখন? হয়তো ভালো আছে, বিকেলের দিকে শরীরটা একটু খারাপ লাগছে। রহিমা খেয়াল রেখেছে আমার। তোরা কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে আসলাম। বাবা কই? উনি তো আজকে বিকেলেই ঢাকায় গেছেন ব্যবসার কাজে। সাম্য যেতে বলেছেন। আমি মুখ ফুলিয়ে বললাম, আমাকে বললো না কেন? মা হেসে বলল, কেমনে তোকে সে তো নিজেই জানতো না। তুই শানের কাছে যাওয়ার পর সাম্যর এলো আর উনি ছুটলো। তারপরেও আমি একটু মন খারাপ করলাম। হঠাৎ আমার চোখ গেল মায়ের হাতের ছবিটার দিকে। আরশ ভাইয়া ছবি দেখেছিলেন মা। আমাকে ছবি দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, জানি না কোন মুখ পুরি আমার ছেলেটাকে টেনে নিল। আমার আরশ কখনো এমন ছিল না। এত বড় একটা সিদ্ধান্ত নিল অথচ বাবা মাকে কাউকে জানালো না। কি বিষ ঢালছে আমার ছেলের কানে। আমাদের কথা শোনার প্রয়োজন মনে করলো না। কি মন্ত্রণা দিচ্ছে ওই মেয়ে যে এতদিন আমাদের কথা একবারও মনে পড়ল না। আমার কান গরম হয়ে যাচ্ছে। কিভাবে শোনাবো নিজের বোনের নামে এত কূট কথা? হয়তো মা না জেনেই বলছে, কিন্তু আমি তো জানি উনি যে মেয়েটাকে এত খারাপ ভাবছে সে আমার বোন। আমার বোন তো এত খারাপ না, শুধু তার একটা ভুল পদক্ষেপের জন্য আজকে তাকে সবাই এত কথা বলার সুযোগ পাচ্ছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, থাক না মা,
এখন বলে কি হবে? তুমি যেমনটা ভাবছো তেমনটা না হতে পারে। না রে মা, বর্তমান মেয়েদের তুই চিনিস না, সবাই তোর মতো ভালো না। এরা শ্বশুরবাড়ি কারো সাথে মিলে থাকতে পারে না, শুধু শুধু ছেলেদেরকে আলাদা করে দেয়। আমাদের বললে কি আমরা মেনে নিতাম না? আমি মাকে বোঝানোর চেষ্টা করে বললাম, মনে করো না মেয়েটা আমার মতো ভালো। তুই আমাকে তো কথা ভুলাস না। ভালো হলে আমার ছেলেটাকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিত, নিজের কাছে বেঁধে রাখতো না। আমি হতাশ হলাম। ওনাদের কি করে বোঝাবো যে চাইলেই সবকিছু আমার যেভাবে ভাবি সেভাবে হয় না। কিছু কিছু জিনিস আমাদের ভাবনাতেও অতিক্রম করে যায়, যাকে আমরা ভাবনার বাহিরে বলি, যেটা তারা তখন বুঝতে পারবে যখন স্মৃতি আপু আর আরস ভাইয়াকে একসাথে দেখবে। আমি মুখ গোমড়া করে বললাম, আচ্ছা মা, যদি আরস ভাইয়াও মেয়েটা নিয়ে এই বাড়িতে এসে উঠে তোমরা কি মেনে নিবে? মা ক্ষিপ্ত কণ্ঠে বলল, কখনোই না। ওই কালনাগিনী আমার সংসারটাকে বাড়িতে ঢোকার আগে ভাগ করে দিছে। বাড়িতে ঢোকার পর তো আমাদেরকে বের করে দিবে। ওই মেয়ে কোনো জায়গা হবে না এই বাড়িতে। আর আরস যদি ওই মেয়েকে ছাড়তে না পারে, তাহলে আরসের জায়গা হবে না আমার বাড়িতে। আমার অনেক কান্না আসছিল মায়ের কথা শুনে। এমন হলে আমি কি করে সব ঠিক করব? আমি যদি এখন এই বাড়িতে থাকি, তার একটা মাত্র কারণ আমার আপুকে এই বাড়িতে ঢুকানোর। কিন্তু সেটা যদি না পারি, তাহলে আর এখানে থেকে কি হবে? না, আমাকে পারতেই হবে, আর আমি সব মনকে মানিয়ে ছাড়বো। এটা আমি নিজের সাথে নিজের প্রতিজ্ঞা করলাম। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। রুম আসতে দেখলাম শান রুমে, শুধু রুমে না, রীতিমতো আমার বই খাতার উপর চিরুনি তল্লাশি চালাচ্ছে, হয়তো কিছু খুঁজছে। আমি অবাক হলাম। আমি দৌড়ে গেলাম শানের কাছে। কি ব্যাপার, কি খুঁজছেন আমার বইয়ের মধ্যে? তোমাকে কেন বলবো? বলতে হবে, কারণ এই বই খাতাগুলো আমার। শান আমার সাথে একটা কথাও বলল না, আর না আমাদের দিকে তাকালো। আমার দিকে না তাকিয়ে একটা খাতা নিয়ে চলে গেল। আমি ওনার দিকে তাকিয়ে মনে মনে অকাথ্য ভাষায় গালি দিলাম। হুটহাট আমার সাথে এমন করে, এত করে বললাম, বিশ্বাসই করলো না। এত অবিশ্বাসী নিয়ে মানুষ কারো সাথে সংসার করবে কি করে? খাতাটা নিয়ে হয়তো উনি কিছু লিখছিল। আমি টেবিলের সামনে একটা চেয়ার টেনে বসে একটা বই হাতে নিলাম। তখনই শান বলল, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে কি করে? আমি ওনার দিকে চোখ পিট পিট করে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। মানুষ যেভাবে পায় সেভাবেই পেয়েছি। শান এখন আমার দিকে তাকিয়ে রইল। মানুষ তো পড়াশোনা করে পায়, কিন্তু আমি তো তোমাকে পড়তেই দেখি না কখনো। আপনি জানেন অ্যাডমিশন টেস্টের জন্য আমাকে কত পড়তে হয়েছে? হাড় পাশ কয়লা হয়ে গেছে। আর পারছি না, এখন শুধু শান্তিতে থাকতে চাচ্ছি। শান আমাকে টোন কেটে বলল, না, আমার যেন পড়া শোনা করি নাই, আমরা জানবো কি করে? যাই হোক, আজকের পর থেকে তোমাকে যেন আমি নিয়মিত পড়ার টেবিলে দেখতে পাই। আমি চাই না আমার বউ ফেল করুক, মাইন্ড ইট। কথাটা বলেই উনি উঠে চলে যাচ্ছিলেন। আমি ওনার দিকে হা করে তাকিয়ে আছি। ইস, আমার বউ বলে মাথা তুলে ফেলেছে। তাহলে কেন এখন রাগ করে আছেন আমার উপর? কেন বিশ্বাস করছে না আমার কথা? আমার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল। শান যেতে যেতেই আবার দাঁড়িয়ে গেল, কিন্তু আমার দিকে না তাকিয়ে বলল, তোমার চোখে আমি কখনো পানি দেখতে চাই না। একটা কথা মনে রেখো, আমি তোমার থেকে বেশি বিশ্বাস কাউকে করি না। সেটা তুমি যদি সত্যি বলো তাও তোমাকে বিশ্বাস করি, আর মিথ্যা বললে তাও তোমাকে বিশ্বাস করি। আমার ফিরতে লেট হবে, বাহিরে যাচ্ছি, কাজ আছে। কথাটা বলি শান হনহনিয়ে চলে গেল। শানের কথাটা শুনে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে গেল, কিন্তু উনি তো আমাকে কান্না করার জন্য মতো কিছু বলেনি। তাহলে কেন কান্নার মতো খুশি লাগছে আবার?
তাহলে এটাকে কি সুখের কান্না বলে? রাত প্রায় 10টা। হাইওয়ে দিয়ে প্রচণ্ড গতিতে একটা গাড়ি চলে যাচ্ছে, সাথে ধুলোবালি উড়িয়ে নিয়ে যাচ্ছে টায়ারের সাথে। সামনে কি আছে কি নাই তার কোনো ধারণা নেই। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। হয়তো খুব তাড়া আছে কোথাও পৌঁছানোর। গাড়িটা সে ভুল দিকে চালাচ্ছিল। তখনই প্রচণ্ড গতিতে বিপরীত দিক থেকে একটা ট্রাক এসে পড়ল সামনে। যদি গাড়িটাকে কন্ট্রোল করতে না পারে তাহলে সব শেষ হয়ে যাবে। তার চোখগুলো বড় বড় হয়ে গেল। ট্রাকটা এগিয়ে আসছে কিন্তু তার গাড়িটা সে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। তখনই একটা বিকট আওয়াজ এলো গাড়ি থেকে। আ